দেবতলা ইউনিয়নের সাথে আমার জাতীয় ইসলামের আদর্শের মিল ছিল, নীতির মিল ছিল, আত্মার সম্পর্ক ছিল। বারবার শুধু অসহায়ের মতো চেয়ে থেকেছে, পালিয়ে থেকেছে, থেকে আন্দোলন করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে। আজকে খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান প্রবাস থেকে আপনাদের জন্য একটি বার্তা পাঠিয়েছেন। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, তাহলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য জাতীয়তাবাদী দল আপনাদের জন্য কি করবে, তারেক রহমানের সেই বার্তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি বলেছেন, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে, সেচ ব্যবস্থার সংকট নিরসনে বিভিন্ন স্থানে অল্প মূল্যে এবং বিনা মূল্যে ডিপটিউবওয়েল এবং সেচের ব্যবস্থা করবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়নের জন্য কৃষি ভিত্তিক অর্থনীতি স্থাপন করা হবে, সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা হবে, বিনামূল্যে এবং স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে বিতরণ করা হবে, সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় উৎপাদন পণ্য যাহা পচনশীল তা সংরক্ষণের জন্য প্রত্যেক অঞ্চলে এবং ইউনিয়নে হিমাগার প্রতিষ্ঠা করা হবে। সংগ্রামী সাথীরা, কৃষকের মাঝে স্বল্প মূল্যে এবং বিনামূল্যে উন্নত মানের বীজ বিতরণ করা হবে। জাতীয় বাজেটে কৃষি জিডিপির 8% বরাদ্দের ব্যবস্থা করা হবে। প্রান্তিক কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য কৃষি শিক্ষা তাদেরকে দেওয়া হবে। শস্য মাড়াইয়ের জন্য, ধান কাটার জন্য হারভেস্টার মেশিন বিনামূল্যে কৃষকদের মধ্যে দেওয়া হবে। মহিলা কৃষক এবং মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করার জন্য তাদেরকে অল্প মূল্যে হারভেস্টার মেশিন, ডিপটিউবওয়েল, বিনা সুদে ঋণ দেওয়া হবে। সংগ্রামী সাথীরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের এই বার্তা আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, এই দফাগুলো বাস্তবায়ন করা হবে। আজকের এই কৃষক সমাবেশে আপনারা যে কষ্ট করে উপস্থিত হয়েছেন, যশোর জেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। রাজনীতিবিদ তরিকুল ইসলাম অমর হোক। এ পর্যায়ে নেতৃবৃন্দকে কৃষকের যে প্রতীক গামছা বিতরণ করছে ইউনিয়ন ব্যাংকের নেতৃবৃন্দ, সামনে সমস্ত ভাইরা বিভিন্ন প্রতীক এসছেন, তারা সরে যান। আমরা সামনে মামুরা আপনারা বসেন, পর্যাপ্ত লাইন আছে, আপনারা বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। বাম পাশে নেতৃবৃন্দ যারা মিছিল এসছেন তারা সামনে চলে যাবেন, দয়া করে সামনে চলে যাবেন। এই বক্সের সাহস রয়েছে, বক্সের সামনে তো সরে যান প্লিজ। আজকের প্রধান অতিথি সহ নেতৃবৃন্দের কৃষকের যে প্রতীক গামছা পরিয়ে দিচ্ছেন ইউনিয়ন ব্যাংকের নেতৃবৃন্দ, আমি দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশে যে সমস্ত নেতৃবৃন্দ আছে সামনে চলে যান। দ্রুত শেষ করুন, আমাদের হাতে সময় নেই, প্লিজ দ্রুত শেষ করুন।
এ পর্যায়ে কৃষকদের দাবি নিয়ে বক্তব্য রাখছেন কৃষক নেতা খায়রুল ইসলাম আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর লেবুতলা ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় চাচা যশোর উন্নয়নের কারিগর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য উত্তরসূরি খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমার চাচা অনন্ত ইসলাম অমিত উপস্থিত আছেন আমাদের রাজনীতির অভিভাবক আমাদের শ্রদ্ধেয় ভাবি অধ্যাপিকা নার্গিস বেগম এই মঞ্চে উপস্থিত আছেন জেলা থানার নেতৃবৃন্দ। আমি আসলে সবার নাম প্রথমে উল্লেখ করে কথা বলতে পারবো না, যেহেতু একটু মিছিল চলি এটা একটু সমস্যা হয়। আজকে আমার ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই সালে মাসির বলতে এটা জিয়াউর রহমানের অবদান। আজকে আমার সময় কম, তো আমি মাননীয় প্রধান অতিথি মহোদয় আছেন, যেগুলো আমরা শুনে দাবি করতে চেয়েছিলাম সেগুলো আমার আগের বক্তব্য বলে গেছেন। তো আমরা আমার মাননীয় প্রধান অতিথির কাছে বলতে চাই যে আমাদের এই যে সবজিগুলো নষ্ট হয়, এই নষ্টটা হিমাগারের একটা ব্যবস্থা করা, দ্বিতীয়ত কৃষি পণ্যের দামটা যাতে নিয়ন্ত্রণে থাকে, আমরা কৃষকরা যাতে থাকে, এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ কৃষক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমার নেতা তরিকুল ইসলাম অমর হোক, আমার ভাই মোহাম্মদ ইসলাম দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখছেন আজকের কৃষক সমাবেশে কৃষকের দাবিতে জনাব শহীদুল ইসলাম বক্তব্য রাখছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে অনুষ্ঠান চলাকালে 7 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন, 8 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন এবং 9 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন মিছিল এসছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নম্বর লেবুতলা ইউনিয়নের কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণের মানুষ জনাব অনিন্দ ইসলাম অমিত, আমার মাতৃসম যশোরের অভিভাবক জনাব নার্গিস বেগম এবং যশোর জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। লেবুতলা ইউনিয়ন কৃষকদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্তভাবে, যেহেতু আমরা কৃষক, গ্রাম বাংলার সাধারণ মানুষ, কৃষি আমাদের জীবন জীবিকা, এই কৃষি দিয়ে আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহ করি। সেখানে আমাদের কৃষকের অনেকগুলো সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আগামী দিনে এই বাংলা নেতৃত্ব দেবে, এই বাংলাদেশ গড়বে, তাদেরকে জানা অবশ্যই দরকার। আপনারা জানেন যে আমাদের কৃষি উপকরণের আজকে অনেক দাম। এই কৃষি উপকরণ কি আমাদের পক্ষে সম্ভব হয় না, অনেকটা ভাড়ায় আমাদেরকে চালিয়ে নিতে হয়। আমরা প্রথমে যে বীজ বপন করি, যেমন ধরেন আমরা 1 কেজি ধান বিক্রি করি 30 থেকে 35 টাকা, কিন্তু যখন আমরা বীজ বপন করি সেই ধান আমাদেরকে 200 থেকে 300 টাকায় কিনতে হয়। বাংলাদেশের কৃষি কর্পোরেশন আছে, কৃষি দপ্তর আছে, কিন্তু কিছু অসাধু ব্যবসা আছে, সেই ব্যবসায়ীদের কাছ থেকে আমরা ধান কিনে প্রতারিত হই। এটা আমাদেরকে নজরে আনতে হবে। আজকের নেতৃবৃন্দ, যখন কৃষিতে উৎপাদন আমরা সার ব্যবহার করি, সেই সারের দাম আমাদের উৎপাদিত দ্রব্য থেকে অনেক বেশি। সেখানে আমরা যে ফসল ফলাই, সে ফসল বিক্রি করে আমরা এই খরচ উঠাতে পারি না। কিন্তু আমাদের দেশে এই কৃষি দপ্তরের অসাধু যারা চাকরি করে, তারা কয়েকজনকে ভাড়া করে বলে যে আমরা এতটুকু ফসল উৎপাদন করেছি, আমার এত খরচ হয়েছে, আমার এত লাভ হয়েছে, আমি স্বাবলম্বী হয়ে গেছি। তাহলে আমি বলবো
কৃষক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলাই 1918 সালে 41 দিন কারাবরণ করতে হয়েছে এবং আমার নেবুতলা ইউনিয়নের কৃষকেরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলে তাদেরকে আজকে মাঠে ধানের খেতে রাত্রি যাপন করতে হয়েছে। তাই আজকে অবসান হয়েছে। আজকে আমাদের সবজির কি দাম, সেই সবজি যাতে আমরা সংরক্ষণ করতে পারি আমাদের পুরাতন নেতা যারা তরিকুল ইসলাম সবজি প্রধান এলাকায় আমাদের নেতা আগামী দিনের সংসদ সদস্য আমি আগাম ঘোষণা করছি আগামী দিনের 3 আসন থেকে যে সংসদ সদস্য হবেন আমাদের প্রিয় নেতা আমি আগাম দাবি করছি আমাদের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য আমাদেরকে কৃষি মন্ত্রী দিতে হবে। আপনারা কি বলেন? আমি কৃষকের পক্ষ থেকে আগাম দাবি জানাচ্ছি এবং কৃষি উপকরণের যাতে দাম কমে সেই লক্ষ্যে আমি আজকের এই কৃষকদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের এবং আগামী দিনে আমাদের কৃষক সংগঠন কিন্তু নাই সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেবুতলা ইউনিয়নের পক্ষে আপনারা সমবেত হবেন যাতে আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারি। এই আহ্বান রেখে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। নেবুতলা ইউনিয়নের পক্ষে কৃষক দল জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখছেন নেবুতলা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সম্মানিত নেবুতলা ইউনিয়নবাসী, আপনাদের অতি সম্মানের সাথে জানানো যাচ্ছে আপনারা যদি পিছনে এভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাদের যে কৃষি সরঞ্জাম পিছনে আছে তা কিন্তু দেখতে পাচ্ছে না। তাই যদি আপনারা দয়া করে বসে পড়েন পিছন থেকে তাহলে আমাদের সরঞ্জামগুলো অবশ্যই তারা দেখতে পারবে। যদি ওইগুলো নাই দেখতে পারে তাহলে মাঠে আমাদের লাভটা কি হলো বলেন? আপনারা দয়া করে বসে পড়েন, আপনারা দয়া করে পিছন থেকে বসে পড়েন। দক্ষিণ সাইডে প্রচুর মহিলা দাঁড়িয়ে আছে, আপনাদের বসার জায়গা আছে, আপনারা বসে পড়ুন। আমাদের অতিথিবৃন্দ দয়া করে আমাদের কৃষি সরঞ্জামগুলো দেখুক। 2 নম্বর নেবুতলা ইউনিয়ন আয়োজিত আজকের কৃষি সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, যশোর থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার নেবুতলা ইউনিয়ন প্রিয় ভাই ও বোনেরা সকলকে জানাই 2 নম্বর নেবুতলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার মতো বা চাওয়ার মতো আমাদের নেবুতলার কিছুই নাই। আমরা না চাইতে মরহুম জননেতা জনাব তরিকুল ইসলাম আমাদের নেবুতলা ইউনিয়নকে যেভাবে সাজিয়ে গেছেন আমরা এই কৃতজ্ঞ সারা জীবনও শেষ করতে পারবো না। আসলে তারপরও আমাদের আসলে আমরা বাঙালি জাত, আমাদের চাওয়ার কোনো শেষ নাই। আর ভাই নিকট আমাদের একটা প্রার্থনা আছে যে আমাদের নেবুতলা ইউনিয়ন একটি কৃষি নির্ভর ইউনিয়ন। এই ইউনিয়ন 95% কৃষির উপর নির্ভর করে। ভাইয়ের কাছে আমাদের আবেদন, ভাই দয়া করে যেখানে বসে আছে সামনে এই মাঠটা, এই কঠিন মাঠে অনেকে সেখানে যাতে সঠিক মূল্য পায় এই একটা দাবি আপনার কাছে। আর আমাদের কিছু রাস্তাঘাট আছে, আপনি যেখানে বসে আছেন এখানে যে রাস্তাটা, এই রাস্তাটা আসলে অত্যন্ত অচল। এখানে প্রায় 2 থেকে 3 হাজার বিঘা জমির মাঝখানে এই রাস্তাটা, কিন্তু কৃষকরা ফসল এগিয়ে যাওয়ার মতো উপযুক্ত রাস্তা এটা নাই। আপনি যদি দয়া করে রাস্তায় এই রাস্তাটা দেখবেন এবং আমার নেবুতলা ইউনিয়নে আন্দারপোতা, পরানপুর, দলনগর, কাটামারা, বরেশ্বরপুর অনেক রাস্তা অবৈধভাবে পড়ে আছে, যে রাস্তার কারণে মানুষ তার কৃষিপণ্য ভালোভাবে নিয়ে বাজারে নিতে পারে না, যে কারণে দূর থেকে অনেক কম দামে বিক্রি করেছে। যদি আমার ইউনিয়নে এই রাস্তাঘাটগুলো আপনি দয়া করে একটু নির্দিষ্ট দেন তাহলে আমরা নেবুতলা ইউনিয়নবাসী সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমাদের যে পরিবেশ, এই পরিবেশের ভিতরে আমরা নেবুতলা ইউনিয়নবাসী বিএনপির কাছে চিরকৃতজ্ঞ ও আজীবন কৃতজ্ঞ থাকবো।
সামনে আমাদের যে নির্বাচন, আমরা ইনশাআল্লাহ দেবতারা ইউনিয়ন থেকে আমার দলের প্রার্থীকে আমরা 80% ভোট দিয়ে ইনশাআল্লাহ বিজয় করবো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন লেবুতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল রহমান হোসেন। দুই নম্বর লেবুতলা ইউনিয়ন কর্তৃক আজকে কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ জেলা এবং থানা প্রত্যেক ওয়ার্ডের নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রমাণ করে নিয়েছি যে লেবুতলা ইউনিয়ন যেটা ইচ্ছা করে সেটা পারে। এটা আমার ভাই তরিকুল ইসলামও বলে গেছে, লেবুতলা ইউনিয়ন আমার ইউনিয়ন। সেইটা আজকে আপনারা প্রমাণ করে গেছে যে লেবুতলা ইউনিয়ন বিএনপির ঘাঁটি। আমি আমার বলার অবস্থা ভালো না, আমি অনিল ইসলাম অমিতির ঘাঁটি। এই আহ্বান রেখে সামনে যে নির্বাচন আসছে, আমরা আজকে যে অবস্থায় আজকে সমাবেশে যোগদান করেছি, আগামী নির্বাচনে এর থেকে বেশি আমরা অনেক আমরা পাবো ইনশাআল্লাহ। এই কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বক্তব্য রাখছেন আজকের বিশাল কৃষক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দশমিত্রা শাখার সুযোগ্য গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের দশমের রাজপথের আপসীর নেত্রী, আমাদের সকলের সর্বোত্তম শ্রদ্ধেয় নেত্রী, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক অধ্যাপিকা নাজনীন বেগম আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লেবুতলা ইউনিয়নের আজকের এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি মোস্তফা হ্যাপি, মঞ্চপুষ্ট আজকের প্রধান অতিথি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনিল ইসলাম অমিত সহ মঞ্চপুষ্ট জাতীয়তাবাদী দলের জেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, কৃষক দলের নেতা কর্মীরা এবং আমার সামনে উপস্থিত অত্র ইউনিয়নের কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ 17 বছর পরে আমরা একটি খোলা মাঠে একটি আনন্দিত চিত্তে বড় সমাবেশের আয়োজন করতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। এই 17টি বছর পরে আমাদের আজকের যে সমাবেশ, আমরা যে আমাদের দাবিটি তুলতে পারছি, এর পেছনে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা লুকিয়ে আছে। আমাদের যে মা বোনেরা পাশে দাঁড়িয়ে আছেন, অবর্ণনীয় কষ্ট তারা সহ্য করেছেন। কারণ তাদের কারো স্বামী, কারো ভাই, কারো সন্তান কখনো কখনো জেলে, কখনো পালিয়ে বেড়াচ্ছে, কখনো মামলায় জর্জরিত হয়ে আরেক জায়গায় লুকাচ্ছে, আহত হয়েছে পুলিশের গুলিতে। এই কষ্ট বুকে চেপে তাদের সংসার করতে হয়েছে। আমার সামনে যারা বসে আছেন তারা প্রায় সকলেই কারাগারে নির্যাতিত হয়েছেন শুধুমাত্র নিজের কথাটি বলবার জন্য, একটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবার জন্যই তারা মাঠে নেমেছিলেন এবং এই অপরাধে 17টি বছর তারা নির্যাতন সহ্য করেছেন। তারপরেও এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে
আমাদের মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের আদর্শে বিশ্বাস স্থাপন করে এই দীর্ঘ 17 বৎসর ধরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং জনাব তারেক রহমানের পরিচালনায় একটি সফল আন্দোলন পরিচালনা করেছে। তার ফলশ্রুতিতে এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা সকলের গণ-অভ্যুত্থানের মধ্যে স্বৈরাচারের পতন হয়েছে। আজকে সময় এসছে নতুন করে এই দেশকে নির্মাণ করবার। সেই লক্ষ্যে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে যে দেশ গড়া রাষ্ট্র কাঠামো নির্মাণের একটি 31 দফা দিয়েছেন। সেই 31 দফায় প্রত্যেক শ্রেণী পেশার মানুষের জন্য কি কর্মসূচি আগামী দিনে সেটির বর্ণনা আছে। বিশেষ করে কৃষি ভিত্তিক যে অর্থনীতি, এদেশের কৃষির বড় যোগানদার কৃষক, সে কৃষকের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা আছে। আমরা আজকে সমাবেশের মাধ্যমে আপনাদের চাহিদাটির কথা জানতে এসেছি এবং তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমরা আপনাদেরকে জানাতে এসেছি। আমাদের প্রধান অতিথি এ বিষয়ে বিস্তারিত বলবেন। আমাদের মনে রাখতে হবে যে দাবি আমাদের থাকুক না কেন, এটি গণতান্ত্রিক সরকার, যে সরকার আপনার আমার ভোটে নির্বাচিত হয়েছে, সেই সরকারই পারে আপনার আমার সকলের চাহিদা পূরণ করতে। তাই আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি আদর্শে আস্থা স্থাপন করে তার অতীতের কর্মকার্য পর্যালোচনা করে ফেরে আমরা জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করবার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদের সহায়ক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ কৃষক দল জিন্দাবাদ। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিকে আমরা দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতা থেকে আমাদের অতিথির প্রথম সমাবেশের আগমন উপলক্ষে আজকের এই বিশাল সমাবেশে যশোর কোতোয়ালি সদর থানার যুগ্ম আহ্বায়ক গ্রামের নেতৃত্বে লেবুতলা ইউনিয়ন যুবদল আমাদের প্রধান অতিথিকে এখন একটি কেস উপহার দিচ্ছে। আমরা কর্মচারী মাধ্যমে এটা উপহার করি। আমরা কর্মচারী মাধ্যমে অনুরোধ করি। সবাই করে আরেকটা আত্মা দিন, সবাই করে আরেকটা আত্মা দিন। দেখি দেখি সকলে সুশৃঙ্খল হন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই কৃষক সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যশোর জেলা কৃষক দলের সদস্য সচিব ফিরদৌস সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কোচি, শেখ জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক যশোর জেলা কৃষক দল, সদস্য ভূমিয়া, সদস্য মহিবুল ইসলাম টিপু, আসাদুজ্জামান রাসেল, বাবু আক্তার, সদস্য ফারুক হোসেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই বিশাল ঐতিহাসিক কৃষক সমাবেশে এ পর্যায়ে আজকের সমান প্রধান অতিথি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ছবি তুলে নিস। বলছে গ্রামে এবং বাইরে যারা দাঁড়িয়ে আছেন সামনে যেতে হবে, সামনে যেতে হবে প্লিজ, সামনে যেতে হবে প্লিজ, প্লিজ সামনে যান, সামনে যান আপনার পেছন প্লিজ। সাংবাদিক ভাইরা মেহরবানি করে আপনারা এই বাইরে আসেন, তাহলে আমার মা বলতে আমি দেখতে পাবো প্লিজ। আপনারা
আপনারা ক্যামেরাটা বাইরে সাইড করেন প্লিজ প্লিজ সাংবাদিক করে প্লিজ একটু করে আপনারা বাইরে ক্যামেরাটা প্লেস করেন মামুনের আপনারা বসেন প্লিজ এরপরে আপনারা বসেন ঠিক মতো বসুন আপনি বসেন মাঝখানে কেউ দাঁড়িয়ে থাকেন না প্লিজ বসেন আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনারা জায়গা ছেড়ে দেন প্লিজ জায়গা ছাড়েন এইখানে বাইরে যারা দাঁড়িয়ে আছেন রাস্তার উপর যারা দাঁড়িয়ে আছেন তারা দেখতে পাচ্ছেন বসে পড়েন বসেন দাঁড়িয়ে আছেন বসেন আমাদের আপনার মেহরবানি করে একটু বসেন বিসমিল্লাহির রহমানির রহিম যশোর সদর উপজেলার অন্তর্গত লেবুতলা ইউনিয়নের বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রান্তিক কৃষকদেরকে সুসংগঠিত করবার লক্ষ্যে আয়োজিত এই কৃষক সমাবেশে উপস্থিত সহযোদ্ধা সভাপতি লেবুতলা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি বড় ভাই মোস্তফা বর্মন হ্যাপি উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের অভিভাবক অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব গোলাম রেজা দুলু কাজী আজিম সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আঞ্জুর লক্ষ্যকর সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান পিছু সহ সদর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ লেবুতলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি আব্দুল মন্দার বিশ্বাস সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান দেওয়ার হোসেন আমার সঙ্গে উপবিষ্ট এবং ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতি যারা প্রতিনিধিত্ব করছেন সেই কৃষক ভাইরা কৃষাণী বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, দীর্ঘদিন পর ভয় এবং শঙ্কাহীন চিত্তে উন্মুক্ত মাঠে আপনাদের সাথে কথা বলবার সুযোগ পাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করছি। আজকে যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি তখন আমার আজ থেকে 6 বছর আগে আরেকটি শীতের বিকেলের কথা মনে পড়ে যাচ্ছে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওই আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আওয়ামী লীগের সশস্ত্র গুন্ডার মতো আচরণ করে এই লেবুতলা ইউনিয়নের গ্রাম থেকে গ্রাম পুরুষ শূন্য করে দিয়েছিল, সেদিন আমি এসেছিলাম লেবুতলা কোদালিয়া সহ বেশ কিছু গ্রামে। দুর্ভাগ্য সেদিন বিএনপির কোন নেতৃবৃন্দকে আমরা খুঁজে পাইনি, কারণ হয় তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে ঢোকানো হয়েছে, না হলে তাদেরকে পুলিশের ভয়ে বাড়ি ছাড়া হতে হয়েছে। সেদিন এই আমার মা বোনেরা তারা সংসারের হাল ধরেছিল,
স্বামী সন্তানের অনুপস্থিতিতে তারা কেউ বা 1 মাস, কেউ বা 3 মাস পর্যন্ত তাদের সংসার পরিচালনার দায়িত্ব পালন করতে হয়েছিল। সেদিন আমার সাথে গুটি কয়েক যুবদলের কর্মী ছাড়া কেউ আমার পাশে দাঁড়াতে পারেনি। লেবুতলা থেকে ঘুরে যাওয়ার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের গাড়ি আটকে দিয়েছিল। সৌভাগ্য আমার সাথে সেদিনও গণমাধ্যমের বন্ধুরা ছিল। তাদের তৎপরতায় সেদিন নিরাপদে যশোর শহরে ফিরতে পেরেছিলাম। গত 16 বছরে এরকম শত রাত আপনাদেরকে নির্ঘুম কাটাতে হয়েছে, শত রাত আপনাদেরকে কারাগারে থাকতে হয়েছে। আমার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে বাড়ি ছেড়ে ধান খেতে, পাট খেতে, তরি তরকারি খেতে রাত যাপন করতে হয়েছে। দীর্ঘদিন এই অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। লেবুতলা ইউনিয়নের মানুষ ভোট দেয়নি, কিন্তু লেবুতলা ইউনিয়নের মেম্বার সাহেব চেয়ারে বসে পড়েছে। লেবুতলা ইউনিয়নের মানুষ ভোট দেয়নি, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সেজে বসেছেন। লেবুতলা ইউনিয়নের মানুষ ভোট দেয়নি, হেলিকপ্টারে উড়ে এসে যশোরের এমপি হয়ে গেছে। আমরা তার পরিবর্তনের জন্য গত 16 বছর লড়াই করেছি। সেই লড়াই বিএনপি এককভাবে শুরু করেছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কারণ তিনি বলেছেন মানুষ বাঁচাও, দেশ বাঁচাও। দূরদৃষ্টি সম্পন্ন নেত্রী 2009 সালে বুঝেছেন শেখ হাসিনা যতদিন এই মস্তকে থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ততদিন প্রতিদিন প্রতি মুহূর্তে এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমাদের হাত থেকে বেরিয়ে যেতে থাকবে। তিনি বুঝেছিলেন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, যেহেতু তিনি ভোটের উপর নির্ভর করছেন না, যেহেতু তিনি জনগণের শক্তির উপর নির্ভর করে ক্ষমতায় আসেননি, তাকে অস্ত্রের শক্তির উপরে নির্ভর করতে হবে। তাই তিনি র্যাব দিয়ে, তাই তিনি পুলিশ দিয়ে, তাই তিনি ডিবি দিয়ে, ডিএসপি দিয়ে, বিজেপি দিয়ে আমাদের সারা বাংলাদেশের 7 শতাধিক রাজনৈতিক সহযোগিতাকে গুম করেছেন। যাদের পরিবার আজও জানে না তাদের স্বজন আজও বেঁচে আছে কিনা, সন্তানরা আজও অপেক্ষা করে তার বাবা হয়তো বাড়ি ফিরে তাকে করে তুলে দেবে। সারা বাংলাদেশে 5,000-এর উপর সহকর্মী জীবন দিয়েছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। এই যশোর জেলায় আমি আমার শতাধিক সহযোদ্ধাকে হারিয়েছি, যে আমার সাথে মিছিলের ডানে কিংবা বায়ে সাথী ছিল। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমার ছাত্রদল, আমার যুবদল, আমার স্বেচ্ছাসেবক দলের 3টি প্রজন্ম তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে। বিএনপি শুরু করলে হবে না। আপনি আওয়ামী লীগ করেননি, এই অপরাধে আপনার সন্তানের যোগ্যতা থাকবার পরেও সরকারি চাকুরিকে হয় আপনাকে আওয়ামী লীগ পরিবারে জন্মগ্রহণ করতে হবে, তারপর যদি আপনি 50 লক্ষ টাকা ঘুষ দিতে পারেন তাহলে সরকারি চাকুরি হবে। অথচ আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলাম এই লেবুতলা ইউনিয়নের ঘরে ঘরে চেষ্টা করেছিলেন তৃণমূলের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যে পরিবারের প্রয়োজন সেই পরিবারের সরকারি চাকুরির বন্দোবস্ত করবা। এই অঞ্চলে রাস্তাঘাট বলে, মসজিদ মাদ্রাসা বলে, স্কুল কলেজ বলে, এমন কোন প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে না যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা তরিকুল ইসলামের উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্বাধীনতার 54 বছর পরও বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি, অথচ এই গত 16 বছর কৃষকদেরকে বঞ্চিত করা হয়েছে। কৃষকরা গত 16 বছরে ন্যায্য মূল্যে সার পায়নি, তারা ন্যায্য মূল্যে বীজ পায়নি, তারা বিদ্যুতের অত্যধিক মূল্যের কারণে সেচের খরচ জোগাতে গিয়ে হিমশিম খেয়েছে। কীটনাশক কিনতে পারেনি, কাগজে কলমে কোন সারের কেজি 25 টাকা, 27 টাকা, 29 টাকা নির্ধারণ করা হলো, কৃষকরা কেউ 35 থেকে 40 টাকার নিচে কোন সার কিনতে পারেনি। যে কথা দিয়ে ন্যায্য মূল্য পায় না, আবার অপর দিকে দেখা যায় সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ তার উচ্চ মূল্যের কারণে তরি তরকারি কিনতে পারছে না। তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? হয়তো নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের সংসার পরিচালনা একটু সহজ হবে, কিন্তু দুর্ভাগ্য অনির্বাচিত সরকারও কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। প্রিয় সাথী ও সহযোদ্ধাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান তাই বলেছেন, আগামীতে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, কৃষকদের ভাগ্য উন্নয়নে তিনি একঝাঁক পরিকল্পনা নিয়েছেন, যেটি আজকের আয়োজনের যিনি প্রবর্তক বক্তা যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক অধ্যাপক মকবুল হোসেন আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে, অর্থাৎ যে কৃষক ধান উৎপাদন করে, যে কৃষক তরিতরকারি উৎপাদন করে, যখন আপনার উৎপাদন খরচ ফসল বেচে হয় না, তখন প্রতি কেজিতে আপনার যে ক্ষতিটা হয়, যে লসটি হয়, সেটি আপনাকে বীমা কোম্পানি পূরণ করে দেবে। আর এই বীমা কোম্পানি পূরণ করতে হলে প্রতি মাসে বীমা কোম্পানিকে একটি প্রিমিয়াম দিতে হয়, সেটি প্রতি মাসে 100 টাকা হোক আর 50 টাকা হোক। তারেক রহমান বলছেন সরকারের তরফ থেকে এই বীমা কোম্পানির প্রিমিয়ামের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে। তারেক রহমান বলছেন বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড অর্থাৎ কৃষক কার্ড চালু করা হবে। এই ফার্মার্স কার্ড এবং কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য তাদের বীজ, তাদের কীটনাশক এবং সার কেনার জন্য সরকারের তরফ থেকে ভর্তুকি দেওয়া হবে। তারেক রহমান মামুনদের জন্য কি বলছেন? তারেক রহমান বলছেন আপনারা নিশ্চয়ই জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম ব্যক্তি, যিনি 17টি ভিন্ন ভিন্ন সংসদীয় আসন থেকে দাঁড়িয়ে প্রতিবারই বিপুল ভাবে জয়লাভ করেছেন, যার উপর বাংলাদেশের মা বোনেরা প্রতিটি সময় আস্থা রেখেছেন। তারেক রহমান তার মায়ের দেখানো পথে বেগম খালেদা জিয়া কি করেছেন এই মায়েদের জন্য? বেগম খালেদা জিয়া করেছিলেন আমাদের মেয়ে শিশুদের জন্য, মেয়ে সন্তানদের জন্য দ্বাদশ শ্রেণী অর্থাৎ ইন্টারমিডিয়েট কলেজ পর্যন্ত বিনা বেতনে পড়বার সুযোগ করে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, অর্থাৎ যদি বাচ্চারা স্কুলে যায় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হবে, ওই খাবারের প্রয়োজনে তারা স্কুলে আসবে। একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। তারেক রহমান বলেছেন আগামীতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে তিনি শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির পরিসর বৃদ্ধি করবার চেষ্টা করবেন। আর বলছেন এই মা বোনদের যাদের সংসার পরিচালনা করতে কষ্ট হয়, প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড অর্থাৎ পারিবারিক কার্ড
চালু করবে। এই পারিবারিক কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে প্রতি মাসে ক্ষেত্র বিশেষে 2000 থেকে 5000 টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে। এই টাকা দিয়ে আমার মা বোনেরা কি করবে? তারা তাদের সন্তানের পড়ার পেছনে খরচ করবে, অর্থাৎ তারা প্রয়োজনে গৃহ শিক্ষক রাখবে। তারা কি করবে? তাদের বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ের চিকিৎসায় খরচ করবে, ওষুধ কিনবে। তারা কি করবে? প্রয়োজনে এই টাকা সঞ্চয় করে তাদের মেয়ের বিয়ের সময় খরচ করবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পারিবারিক কার্ডটি কার কিংবা কাদের নামে হবে? এই পারিবারিক কার্ডটি হবে প্রতিটি পরিবারের গৃহকর্ত্রী অর্থাৎ মা কিংবা স্ত্রীর নামে, বাবা কিংবা ভাইয়ের নামে নয়। আমার এখানে ছাত্র ভাইরা রয়েছে, তারেক রহমান তোমাদের জন্য বলেছে তোমাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করা হবে। অর্থাৎ আওয়ামী লীগ আমলে শিক্ষাঙ্গন যে অস্ত্রের ঝঞ্ঝানি ছিল, বিএনপি অস্ত্র পরিচালনার সুযোগ পেলে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করা হবে, যেখানে ছেলেমেয়েরা ভালো শিক্ষায় সুশিক্ষিত হবে এবং যাদেরকে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে করে তারা উপযুক্ত চাকরি খুঁজে নিতে পারে। আর কি বলছে? 1 বছর পর্যন্ত পড়ালেখা শেষ করে চাকরি না পাওয়া পর্যন্ত অন্তত 1 বছর সময় সরকারের তরফ থেকে এই শিক্ষিত তরুণ সমাজকে বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা। প্রিয় সাথী সহযোগিতা বৃন্দ, আপনাদের নিশ্চয় খেয়াল আছে, 2005 সালে ডিসেম্বর মাসে ওই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আমাদের নেতা তরিকুল ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে যশোরবাসীর পক্ষ থেকে আবেদন করেছিলেন যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। লক্ষাধিক জনতাকে সাক্ষী রেখে বেগম খালেদা জিয়া যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। অথচ দুর্ভাগ্য, গত 17 বছরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কাজ এখনো শুরু হয়নি। যদি আল্লাহ পাক বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনা করবার সুযোগ দেন, আগামীতে আমরা অবিলম্বে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠা করব। তরিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার মাধ্যমে যশোরে করোনা কেয়ার ইউনিট চালু করেছিলেন। তার শব্দ ছিল যশোরের মানুষের হার্ট অ্যাটাক করলে, হৃদরোগে আক্রান্ত হলে তাকে যেন খুলনায় কিংবা ঢাকায় যেতে না হয়। অথচ আওয়ামী লীগের বিনা ভোটে এমপি মন্ত্রীরা যশোরের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না, মমত্ব ছিল না, ভালোবাসা ছিল না বলে এই 17 বছরে তারা করোনা কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেয়নি। তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে, তিনি কথা দিয়েছেন তার মা যে প্রতিষ্ঠানের উদ্বোধন করেছিলেন সেই প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ রূপ দেবেন যদি রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সুযোগ পান। আমার যুবক ভাইরা, গত 16 বছরের আন্দোলন সংগ্রামে তোমরা তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছ। তোমাদের জন্য তারেক রহমান বলেছেন তোমরা যেন আত্মকর্মসংস্থানের সুযোগ খুঁজে নিতে পারো, তার জন্য প্রকৃত সুযোগ তোমাদের জন্য উন্মোচন করা হবে। তোমরা যেমন দেশকে দেখেছ, ইনশাআল্লাহ আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ তোমাদেরকে দেবে। প্রিয় মা বোনেরা, গত 16 বছর এই কথাগুলো, এই দাবিগুলো, এই প্রত্যাশাগুলোর কথাও হয়তো আপনারা বলতে পারেননি, কিন্তু আপনাদের দাবি, আপনাদের শব্দ, আপনাদের প্রত্যাশার কথা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা রাজপথে বলেছি। এই রাজপথে বলতে গিয়ে সারা বাংলাদেশে আমার 60 লক্ষাধিক রাজনৈতিক সহকর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে বারংবার কারাগারে যেতে হয়েছে। আমি মনে করি এখানে এমন কোনো পুরুষ নেই যে গত 16 বছরে একটি মিথ্যা মামলায় জড়াননি, যে অন্তত একবার কারাগার ঘুরে আসেননি। তাই আমাদের অপেক্ষা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। আজ তারা সংস্কারের কথা বলছে, আমাদের কোনো আপত্তি নেই,
কিন্তু আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, যে সংস্কারের কথা বলছেন এই সংস্কারের কথা আরো 2 বছর আগে তারেক রহমান বলেছেন। প্রশ্ন হচ্ছে এই সংস্কার কি? সংস্কার আপনি অন্তর্বর্তীকালীন সরকার তো করতে পারেন না, কারণ আপনি তো অনির্বাচিত সরকার। অনির্বাচিত সরকারের প্রতি তো জনগণের কোনো সমর্থন কিংবা ম্যান্ডেট নেই। সংস্কার তাকেই করতে হবে যার পেছনে জনগণের সমর্থন রয়েছে। তাই আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার বাংলাদেশকে মেরামত করবার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার পরিচালনা হবে। আজ যখন বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের কথা বলি তখন সরকারের কারো কারো খারাপ লাগে। কিছু কিছু রাজনৈতিক দল এখন উৎপন্ন দেখা যাচ্ছে। দেখবেন গত 16 বছরের রাজপথে তাদেরকে খুঁজে পাননি, কিন্তু যারা যারা সমাজে দায়িত্ব ধরে তাদের ব্যাপারে সতর্ক থাকবে। আমি একটি কথা স্পষ্ট ভাবে বলতে চাই, এই বাংলাদেশ হিন্দু মুসলমান সকলে এখানে ধর্ম ভণ্ডে করে বিভেদ করবার সুযোগ নেই। তাই বিএনপির অবস্থান হচ্ছে মসজিদ এবং মন্দির ধর্মীয় উপাসনায় এই মসজিদ এবং মন্দিরকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। অর্থাৎ মসজিদ মন্দিরকে ব্যবহার করে, কবরস্থান জানাজা এবং শ্মশানকে ব্যবহার করে কেউ যেন রাজনীতি করবার সুযোগ না দিতে পারে সে ব্যাপারে সবাই সতর্ক। আরেকটি কথা, গত 16 বছরে আওয়ামী লীগের যেই গুন্ডারা লেবুতলা ইউনিয়নের মানুষকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, শারীরিক নির্যাতন করেছে, তারা যেন কোনোভাবেই আবারও নিজ এলাকায় ফিরে না আসতে পারে করতে হবে। আর যদি আমার দলে কোন স্তরের নেতা ওই আওয়ামী লীগের সন্ত্রাসী গুন্ডাদেরকে আড়ালে আপনারে আশ্রয় দিয়ে বাড়ি আসবার সুযোগ করে দেন, তার জায়গা যেমন আমাদের দল বিএনপিকে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আমাদের উদ্যোগ আহ্বান, আইন শৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে, নিয়ন্ত্রণে থাকে, আপনারা ভয়হীন চিত্তে আপনারা কাজ করবেন। মানব সমস্যার হাতে কারণে যেন আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে আপনাদেরকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। পরিশেষে সকলের আল্লাহর রহমত কামনা করি, সকলকে সুস্থতা কামনায় লেবুতলা ইউনিয়নের উন্নয়নের যে প্রত্যাশা আপনাদের নেতৃত্ব করেছেন, আগামীতে রাষ্ট্র পরিচালনায় যদি বিএনপি নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় ইনশাআল্লাহ আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্য শতভাগ চেষ্টা করব। এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ